স্বাগত নিউজরুম সংলাপে, সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমরা ভার্চুয়ালি অতিথিদের যুক্ত করেছি আলোচনার জন্য। শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন ডাক্তার আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন কবির আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে যুক্ত আছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম শুরুতে জানাতে চাই। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, অপরাধের শেষ নেই টিকটকে, গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসছে আঁতকে ওঠার মতো নানা কাহিনী। সীমান্তের 8 জেলা লকডাউনের সুপারিশ, সারা দেশে মেয়াদ 6 জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। ভয়ঙ্কর মাদক, এলএসডি সহ রাজধানীতে 5 জন গ্রেফতার। এবং সবুজ ভবিষ্যৎ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, স্বস্তি দেওয়ার চেষ্টা থাকছে বাজেটে, দাম কমতে পারে, দাম বাড়তে পারে, দাম কমতে পারে চাল, ডাল, চিনি, লবণ সহ দেশীয় উৎপাদিত বিভিন্ন পণ্য, এবং বেশ কিছু পণ্যের দাম বাড়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সিলেটে দফায় দফায় ভূমিকম্পের শঙ্কা, হেলে পড়েছে 6 তলা 2টি ভবন। ছিল কালের কণ্ঠের শিরোনাম। আমার হাতে রয়েছে ডেইলি সান। ডেইলি সান প্রধান শিরোনাম করেছে, ক্রাইমস ইনক্রিজ ডিউরিং লকডাউন, টেক কালেকটিভ এফোর্টস টু বিল্ড গ্রিনার ফিউচার, প্রাইম মিনিস্টার। নমিনেশন বিজনেস বাই হুইপ শামসুল। ছিল আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম আমরা দেখলাম। আমরা একটু আলোচনায় ফিরতে চাই সরাসরি। ডাক্তার আবুল হাসনাত মিল্টন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আজ বাংলাদেশ প্রতিদিনের যে প্রধান শিরোনামটি দেখলাম, অপরাধের শেষ নেই টিকটকে। আসলে সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে, সে মাধ্যমগুলো বা প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে আসলে, এবং আমাদের অনেক উপকারও আমাদের লাগছে, কিন্তু এখন আসলে সেটি খুব ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেক ক্ষেত্রেই আমাদের যে যুব সমাজ রয়েছে, কিশোররা রয়েছে, তরুণরা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছেন। টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বিষয় রয়েছে, অনেক ধরনের গেমস রয়েছে, যেগুলোতে আসলে আসক্ত হয়ে পড়ছেন আমাদের তরুণরা। একটি পরিসংখ্যান রয়েছে, প্রতি 12 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যেখানে তার বিপরীতে বাংলাদেশে যেটি আসলে জন্ম হারের চেয়েও বেশি এই পরিসংখ্যানটি। এবং ইন্টারনেটের যে তথ্য ভাণ্ডার, সেখানে 25% পর্নোগ্রাফি, এমন একটি পরিসংখ্যান উঠে এসছে। আপনার মন্তব্য জানতে চাই, আসলে যুব সমাজ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রয়োগ হচ্ছে, যারা অপপ্রয়োগ করছে, এবং অনেকেই অনেক নেশায় আসক্ত হয়ে পড়ছেন, ঝুঁকির দিকে যাচ্ছে আসলে যুব সমাজ, কি বলবেন? ধন্যবাদ। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা দেখছি, এটি আসলে আমাদের বর্তমান বাস্তবতা বা আমাদের সমাজেরই একটা প্রতিফলন বলে আমার মনে হয়। এই যে গেমস বলেন, অপরাধে জড়িয়ে পড়া বলেন, মাদকাসক্তি বলেন, এগুলো বিভিন্নভাবেই সামাজিক কারণ রয়েছে। এবং একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এই কারণগুলো কিন্তু বহুমাত্রিক কারণ। আজকে যদি আমরা আলাপ করি যে একটি কারণে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে আলোচনাগুলো অসম্পূর্ণ থাকবে। তো আমাদের প্রথম জরুরি দায়িত্ব হচ্ছে যে কেন এইগুলো ঘটছে, এই কারণগুলো খুঁজে বের করা, এবং এই কারণগুলো খুঁজে বের করবার প্রধান দায়িত্ব আমাদের সমাজ বিজ্ঞানীদের। সেই জায়গাগুলো বের করে আমাদের একটা সামগ্রিকভাবে কাজ করতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে সমাজ এই ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম পৃথিবীতে সব জায়গায় আছে, এর মাধ্যমে অপরাধ করার যে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, এবং এটি প্রতিরোধে যে চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে, এই চ্যালেঞ্জ প্রতিরোধে আমাদের পরিবার থেকেই সংগ্রামটা শুরু করতে হবে। কারণ আমাদের একটি সন্তান যখন অনলাইন ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, আমরা সেটিকে নিয়ন্ত্রণ করছি কিনা অভিভাবক হিসেবে, এটি একটি দায় রয়েছে। সমাজ আসলে কি করছে, আমাদের যুব সমাজের সামনে আমরা সমাজ থেকে কি বার্তাটা দিচ্ছি, তাদের জন্য আমাদের কি বলবার আছে। কারণ আমাদের শৈশব কেটেছে পাড়ার খেলার মাঠে, সামাজিকতার ভেতর দিয়ে। সেই জায়গাগুলো তো বদলে গেছে। সেই পরিবর্তন আসার ফলে সমাজের যে এই চ্যালেঞ্জগুলো এসেছে, যে মাদক বলেন, পর্নোগ্রাফি বলেন, এগুলো কিন্তু সারা পৃথিবীর বাস্তবতা। কিন্তু এগুলোর থেকে
প্রিভেন্ট করার জন্য আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। আমাদের যে জ্ঞান এবং নৈতিকতা ভিত্তিক একটি সমাজ গড়ে তুলবার কথা ছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, আমরা কি সেই দায়িত্বগুলো ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সরকারিভাবে, রাজনৈতিকভাবে পালন করছি কিনা, এই প্রশ্নগুলোর জবাব পাওয়া খুব জরুরি। কারণ এটা একটা মাল্টি ডাইমেনশনাল ক্রাইসিস। আমি এই টকশোর আগেই যেটা বলছিলাম যে মাদক আসক্তি বাড়ছে, মাদক আসক্তি অনেক দেশেই বাড়ছে, কিন্তু মাদক আসক্তি কেন বাড়ছে, মাদক আসক্ত যারা তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি? মাদক আসক্তি কি কেবলই একটি অপরাধ, না এটি অন্যান্য অসুখের মতো একটি অসুখ? এটি কি একটি মানসিক অসুখ কিনা? এর প্রতি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, একটি ছেলে মাদকাসক্ত হওয়ার পরে তাকে নিরাময়ের সুযোগ দেওয়ার জন্য আমাদের সমাজে কি ব্যবস্থা আছে? হ্যাঁ, তো এই মানে আপনি এমন একটা প্রশ্ন করলেন এবং এমন একটা বিষয় উত্থাপন করলেন যেটার সাথে আমাদের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পারিবারিক পরিবেশ সবকিছু জড়িত। এবং আমার কাছে মনে হয় যে প্রযুক্তির উন্নয়ন, অবাধ তথ্য প্রবাহে এই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে নতুন করে এসেছে এবং এবার কিন্তু অনেক কঠিন ভাবে এসেছে। কারণ আঙুলের ডগায় এই অপরাধগুলো সংগঠন করা যায়, এই আসক্তি জন্ম হচ্ছে একদম খুব একক জায়গা থেকে। সুতরাং আমার মনে হয় যে এই সমস্যাকে পাশ না কাটিয়ে এটাকে আমাদের মোকাবেলা করতে হবে। এবং আমি এই বাংলাদেশের এই সামাজিক এই বাস্তবতাগুলো নিয়ে খুব নিয়মিত কাজ করি এবং আমি একটা সময় দেখেছি যে মাদকাসক্তি এবং পর্নোগ্রাফির অবাধ ব্যবহার, এই দুটো আমাদের সমাজে খুব বড় রকমের সমস্যা ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকাসক্তি নিয়ন্ত্রণে কিন্তু আপনারা যদি খেয়াল করেন 2-3 বছর ধরে এই জিরো টলারেন্সের কথা তিনি বলেছেন এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাজও দেখছি। আর এই পর্নোগ্রাফি তো বাংলাদেশ সরকার কিন্তু এখন অনলাইনে অধিকাংশ সাইটই বন্ধ করে দেওয়া আছে, কিন্তু একটা দরজা বন্ধ হলেই অপরাধের আরো 10টা দরজা খুলে যায়। সুতরাং এই যে অপরাধীদের আরেকটা যেটা বিষয় আমি সবসময় বলি যে আমাদের আসলে প্রোঅ্যাক্টিভ হওয়ার সময় এসেছে। কোনো ঘটনা ঘটার আগেই যেন আমরা সেই ঘটনাগুলো নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা দেখছি যে ঘটনাগুলো ঘটার পরে ঘটনার পেছনে আমরা ছুটছি। এই যে এলএসডির কথা এখন আমরা খুব শুনতে পাচ্ছি। এলএসডি একটি মাদক যেটি 70 দশকে, 60 দশকের শেষ দিকে খুব জনপ্রিয় ছিল পৃথিবীব্যাপী, কিন্তু পরবর্তীতে এই মাদকটা কিন্তু আমরা শুনিনি। হঠাৎ করে আবার বাংলাদেশে দেখেন, যখন আমরা ইয়াবার কথা শুনছি, অন্যর কথা শুনছি, এলএসডিটা আবার চলে আসে। সো এই যে এলএসডি তো হুট করে একদিনে আসেনি, তো এলএসডি আসছে কিনা এটা পর্যবেক্ষণের দায়িত্ব কাদের ছিল? এলএসডির যে সরবরাহ চ্যানেল এগুলোকে বন্ধ করার দায়িত্ব কাদের ছিল? তো আমরা কিন্তু সবাই আমাদের দায়িত্বগুলো পালন করছি না। সমালোচনার জায়গায় আমরা সবাই সোচ্চার, কিন্তু এই সামাজিক সমস্যাগুলো যদি আমরা সবাই মিলে অ্যাড্রেস না করি তাহলে কিন্তু আমাদের আরো বেশি সমস্যার মোকাবেলা করতে হবে। জি, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই কবির আহমেদ খান আপনার কাছে। আসলে আজকাল অপ্রাপ্ত বয়স্ক নৈতিক জ্ঞানহীন মানুষের হাতে আক্রান্ত হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি মানুষের আবেগ অনুভূতিকে যেমন আঘাত হানছে, একই সঙ্গে সামাজিক যোগাযোগের সাইটগুলো রয়েছে সেগুলোর অপব্যবহার কিন্তু হচ্ছে। আমরা অপব্যবহার ঠেকানোর জন্য এখন আসলে জোর দাবি উঠছে। অবারিত যে সুযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বা তথ্য প্রযুক্তির ব্যবহার, সেক্ষেত্রে সেই তুলনায় আসলে নিয়ন্ত্রণের জায়গাগুলোকে আমরা সেভাবে করছি কিনা, আপনার পর্যালোচনা এবং মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আসলে আমরা দেখছি কিন্তু ইদানিং আমাদের বাংলাদেশে যে যুব সমাজ, আমরা কিন্তু ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু যুব সমাজের একটা বিরাট অংশ কিন্তু আসক্ত। এবং দেখা যাচ্ছে যে যুব সমাজের হাতে, সবার হাতেই কিন্তু এখন আধুনিক প্রযুক্তির মোবাইল সহ বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করছে তারা, এবং তার মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ মাধ্যমের এবং আধুনিক প্রযুক্তির যে সর্বোচ্চ সুযোগ সেটা কিন্তু তারা ব্যবহার করছে। ফেসবুক সহ আমরা বিভিন্ন মাধ্যম, যেটা ভাই বললেন যে পর্নোগ্রাফি সহ বিভিন্ন ধরনের, এবং এই অবাধ যোগাযোগের যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। এবং একই সাথে আমরা দেখতে পাই যে আমাদের যুব সমাজ যেভাবে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এবং তারা দেখা যাচ্ছে যে ইয়াবা সহ এলএসডির কথা বললেন, যেটা সর্বশেষ আমরা পেলাম যে আধুনিক যে এই যে এলএসডির মাধ্যমে কিন্তু আমরা সর্বশেষ যেটা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র
এলএসডি গ্রহণের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে যে এলএসডি গ্রহণ করলে কি হচ্ছে যে সে তার নিজের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারছে, কত ভয়ঙ্কর। তো আমরা মনে করি যে এই যুব সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য একদিকে যেমন অভিভাবকরা, আমি অভিভাবকদের কথা বলবো যে অভিভাবকদেরকে সচেতন হতে হবে, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন হতে হবে যে এই প্রযুক্তি কতটুকু ব্যবহার করলে এটার ইতিবাচক জায়গা পাওয়া যাবে বা ইতিবাচক ব্যবহার হবে, এই বিষয়টি কিন্তু সুনির্দিষ্ট করে দিতে হবে। আমি একই সাথে প্রযুক্তির যে নেগেটিভ যে বিষয়গুলো সেগুলোকে জনগণের মাধ্যমে কিন্তু সচেতনতা বাড়াতে হবে, এবং সচেতনতা বাড়ানোর মধ্য দিয়েই কিন্তু যুব সমাজকে আমাদের ফেরাতে হবে। কারণ বাংলাদেশের যুব সমাজ এখন একটা বিরাট অংশ জুড়ে কিন্তু যুব সমাজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ এবং স্কুল পর্যায়েও কিন্তু আমাদের এই নেশার জায়গাটা চলে গিয়েছে। আমরা দেখি যে গ্রাম অঞ্চলেও কিন্তু ইয়াবার মতো ভয়াবহ নেশা চলে গিয়েছে। এটি কিন্তু খুবই আমাদের জন্য খুবই ভয়ানক একটি পরিস্থিতি তৈরি করবে। আমরা আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং অভিভাবক সমাজ এবং সমাজের সর্বস্তরে সচেতনতার মাধ্যমে কিন্তু এই ভয়ানক যে প্রযুক্তির যে ভয়ানক বিষয়টি সেটি কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এবং একই সাথে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী আরো সচেতন ভাবে যে ধরনের অপব্যবহার হচ্ছে সেটির বিষয়ে সচেতনভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং একই সাথে এই যুব সমাজকে কিন্তু আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমি মনে করি যে যুব সমাজকে আমাদেরকে এই ধরনের অপব্যবহার থেকে মুক্ত করতে হবে। জি, ফিরবো আপনার কাছে। আমরা নুরুল ইসলাম হাসিব আপনার কাছে আসতে চাই। যেটি আবুল হাসনাত মিল্টন বললেন, আসলে যে প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা বললেন, আমরা আসলে দেখা গেছে একটা ঘটনা ঘটছে, তার পেছনে আমরা ছুটছি বা এরপরে অনুসন্ধান হচ্ছে, ধরা হচ্ছে, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রযুক্তি ব্যবহার করে এখন নানান ধরনের প্রতারণার ঘটনা কিন্তু আমরা সমাজে দেখছি, যেগুলো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আসলে তাদেরকে ধরছেন। বিভিন্ন ধরনের প্রতারণামূলক ঘটনা ঘটছে, চুরি ডাকাতি থেকে সবকিছু। মানুষ স্মার্টফোন ব্যবহার করে, স্মার্টফোনে আসলে তাদের সবকিছু ঢুকে যাচ্ছে এবং তারা সেগুলো ব্যবহার করছে। আমরা যে অবারিত সুযোগ দেয়া হচ্ছে এইসব প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের, সেখানে আসলে নিয়ন্ত্রণের জায়গা কতটা দেখছেন? আসলে সামনের দিনগুলোতে কি ব্যবস্থা নেওয়া উচিত? বা যে মাদকের মতো এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু মাদক থেকে শুরু করে নানান ধরনের অপরাধ ঘটছে সমাজে, এবং সমাজ একটা অস্থিরতার দিকে যাচ্ছে, কি বলবেন? একটা হচ্ছে যে আপনার বিষয়টাকে মানে আমি মনে করি এগুলি খুব বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করা উচিত এবং বৈজ্ঞানিক ভাবে সমাধান করা উচিত। এটা এই কারণে বলছি কারণ আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে একটা কিছু হলে আমরা খুব জেনারেল সুইপিং কিছু কমেন্ট করি এবং মানে এক ধরনের অ্যাকশন নেওয়ার চেষ্টা করি, এবং আমাদের আরেকটা মাইন্ডসেট হচ্ছে আমরা মনে করি একটা জিনিস ব্যান করে দিলে, বন্ধ করে দিলে হয়তো সমাধান হয়ে যায়। আসলে সমাধান হয় না। আপনি এই জীবনে কোনো কিছু, যখন আপনার বইয়ের যুগ ছিল তখন মানুষ বই ব্যান করেও কিন্তু আপনার পড়া থামাতে পারেনি, যে যেটা পড়তে চেয়েছে সে সেটা পড়েছে। আর এখন ধরেন আপনার ইন্টারনেটের যুগে আপনি ধরেন সরকারি যারা কাজ করে তাদের চেয়ে অন্য যারা এইসব বিভিন্ন সাইটে ঢুকে বা যারা এতে কাজ করে, যারা বাইরে যারা আছে তারাও অনেক স্মার্ট, তারা জানে আসলে কিভাবে আপনি একটা সাইট ব্লক করবেন সেই সাইটটাতেই ঢুকতে পারবে, এটা কিন্তু সম্ভব। তার মানে হচ্ছে আপনার এরকম বন্ধ করে দিয়ে আপনি শেষ করতে পারবেন না, একটা বন্ধ করবেন আর একটা শুরু হবে। সো এটাকে একটা সমন্বিত ভাবে, যেটা আমার ধারণা মিল্টন ভাই যেটা বলছেন যে প্রোঅ্যাক্টিভলি, এবং সেটা হচ্ছে আপনার সমন্বিত ভাবে এক ধরনের মেকানিজম থাকবে, যে মেকানিজমটা হচ্ছে আপনার এই সিস্টেমটা কাজ করবে না, সবসময়। আপনি যেটা বললেন নিয়ন্ত্রণ তো সম্ভব, নিয়ন্ত্রণ করা তো সম্ভব। না, এক্স্যাক্টলি আমি সেটাই বললাম যে আপনার নিয়ন্ত্রণ সম্ভব, প্রিভেনশনের ব্যাপার আছে, অনেক কিছুই সম্ভব। আমি বলছি যে আমাদের শুধু একটা কাজ হয়, সেটা হচ্ছে আপনি বন্ধ করে দেন। আমাদের এই যে এরকম একটা টেন্ডেন্সি, হ্যাঁ আমরা একটা ওয়েবসাইট বন্ধ করে দিলাম, মনে করলাম সমস্যার সমাধান, কিন্তু বিষয়গুলো তা না, বিষয়গুলো অনেক বড়। একটা জিনিস আপনি মনে রাখবেন যে একটা কোনো বাচ্চা বা শিশু যে জন্মগ্রহণ করে সে কিন্তু অপরাধী হয়ে কেউ জন্মগ্রহণ করে না, তাই না? সে বেড়ে ওঠার মধ্য দিয়ে সে অপরাধী হয়। তার এই কথার মানে হচ্ছে আপনি যখন তার টেক কেয়ার করবেন এই ইস্যুগুলোকে, তখন আপনাকে অনেকটা কম্প্যাশনেট হতে হবে, আপনাকে ওই বিষয়টা বুঝতে হবে যে আসলে কোন জায়গা থেকে সেই আজকে যে কিশোর গ্যাং বলেন বা যে বিষয়গুলো হচ্ছে, কোন জায়গা থেকে একটা বাচ্চা এরকম হচ্ছে, সেই জায়গাটা যখন আপনি বুঝতে পারবেন তখন আসলে অ্যাড্রেস করাটা সুবিধা হবে। তো এটা আসলে আমাদের এই সরকারি রেগুলেশন যারা করে তারা ওইভাবে সমন্বিত ভাবে বিষয়টা দেখে না। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তাই না?
সো এই সব কিছু নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেটা আমার ধারণা মিঠুন ভাই বলতে চেয়েছেন যে প্রোঅ্যাক্টিভলি। এবং তখন যখন আপনার একটা সেটআপ থাকবে, সেই সেটআপের মধ্যে সার্ভিলেন্স থাকবে। সার্ভিলেন্সটা কি করবে, যে নতুন কোন জিনিসটা চলে আসছে। আমরা ডিজিজ এখন এখন যেমন প্যান্ডেমিক চলছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনার আমাদের দেশে নতুন আপনার যখন একটা ভাইরাস বা কোনো কিছু ইনফেকশন কখন ঢুকে, তখন কিন্তু আইডিসিআর সে ওটা টের পায়। সে কিভাবে টের পায়? কারণ তার রাউন্ড দ্য ইয়ার একটা সার্ভিলেন্স সিস্টেম চালু থাকে। বিভিন্ন হাসপাতাল থেকে সে বিভিন্ন সময় র্যান্ডমলি আপনার কালেক্ট করে, মানে আপনার রোগের বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে সে টেস্ট করে দেখতে থাকে কি অবস্থা। তখন হঠাৎ করে একটা নতুন ডিজিজ আসলে সে সিস্টেম থেকে ধরে ফেলে। তো এই ইন্টারনেটেরও একটা সার্ভিলেন্স সিস্টেম আছে। তো এটা হচ্ছে, আমি বললাম যে আপনার এটা একটা সমন্বিত একটা মেকানিজম, এবং সেটাকে অবশ্যই খুব বললাম যে যেহেতু আপনি কিশোর বা ইয়াংদের ডিল করছেন, অবশ্যই খুব কম্প্যাশনেটলি ডিল করতে হবে। আপনি কিন্তু লক্ষ লক্ষ মানুষকে আপনি মেরে ফেলবেন না, যে ড্রাগ দিছে ওকে আমি মেরে ফেললাম, সেটা কিন্তু সমাধান না। আমরা চাই তারা আমি আবার ফিরে একটু আসবে। যদি আপনার সঙ্গে যোগ তাই না? করি যে আমরা আসলে যে এই যে বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করব, বা যে সাইবার ক্রাইমগুলো আমরা নিয়ন্ত্রণ করব, বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, সেই জায়গাতে আসলে আমাদের সক্ষমতা জায়গাগুলো আমরা বাড়াচ্ছি কিনা বা নজর দিচ্ছি কিনা আপনি? আর সক্ষমতা যেটা হচ্ছে, আমাদের টেকনোলজির সাথে কিন্তু অনেক কিছু অ্যাড হচ্ছে। আমাদের আপনার সেটা পুলিশ ডিপার্টমেন্ট বলেন, সিআইডি বলেন, বা বিভিন্ন ডিপার্টমেন্টে আগের চেয়ে অনেক নতুন নতুন প্রযুক্তি আপনার যুক্ত হয়েছে, এবং এখন অনেক কিছুই কিন্তু তারা ধরতে পারে। কিন্তু যেটা হচ্ছে যে এটাকেই আরেকটু আপনার খুব ফোকাস করে যদি আপনি স্পেসিফিক ভাবে এই জিনিসগুলো ডিল করেন, যেটা বললাম যে আপনি সার্ভিলেন্সটা করেন ফর এক্সাম্পল, তাহলে কি আপনি খুব আগেই ধরতে পারবেন, আচ্ছা আমার সিস্টেমে নতুন এই একটা মাদক ঢুকেছে, তাই না? এটা কিন্তু আপনি ধরতে পারবেন। মাদকের এটার মাদক নিয়ে যদি আপনি সার্ভিলেন্সটা করেন, সার্ভিলেন্সটা মানে কি, এটা বাংলা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে আপনি এটাকে একটা নজরদারির মধ্যে রাখেন, তাই না? যে আপনি বিভিন্ন জায়গায় কোথায় কোথায় মাদক হচ্ছে, নতুন নতুন কি ধরনের নেশা অ্যাড হচ্ছে। আমরা ধরেন আজকে এলএসডির কথা শুনছি, আমার ধারণা যে বাজারে আরো কিছু যারা মাদক সেবী তারা আরো কিছু নিচ্ছে, যেটা নাম হয়তো আমরা 1 বছর পর জানবো, তাই না? মিডিয়াতে 1 বছর পর আসবে, এরকমও চলছে। জি। তো সেই বিষয়টার জন্য আপনার এটাই হচ্ছে আমার মনে হয় প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, যে আপনার জিনিসটাকে আপনি ওইভাবে দেখা, সামগ্রিক ভাবে দেখা। এটা কোনো পিসমিল না, যে আপনি হঠাৎ করে ছোট একটা জায়গা থেকে দেখলেন, আপনি হঠাৎ করে 2-4টা সাইট বন্ধ করে দিলেন, 2-4 জনকে জেলে নিলেন, দ্যাট উইল নট এন্ড দ্য স্টোরি। আপনার এটা একটা লং একটা প্রসেস, এবং এটা খুবই আপনার কাছে আসবো। ডেলিকেট। জি, আমরা একটু আবারও যেতে চাই ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনার কাছে একটু আসতে চাই। বাংলাদেশে করোনা ভাইরাসের এখন বেশ ঝুঁকির মধ্যে রয়েছে, দ্বিতীয় ঢেউ এখনো চলমান। ব্ল্যাক ফাঙ্গাসের কথা বলা হচ্ছে বারবার, এর মধ্যে শনাক্ত হয়েছে, মারাও গিয়েছে শোনা যাচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, এই ধরনের বিষয়গুলো আপনি যদি এটা একটু ব্যাখ্যা করেন বা পর্যালোচনা করেন, কারা আসলে ঝুঁকিতে রয়েছে, বা এর থেকে উত্তরণের উপায় কি বা উপসর্গগুলো কি হতে পারে, যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ। যেহেতু ঈদের সময় অনেক লোকজন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকার বাইরে গিয়েছে এবং তারা ফিরেছে, সুতরাং আমরা আশা করেছিলাম ঈদের পরে 2-3 সপ্তাহে আমরা একটা অসুখের ঊর্ধ্বগতি দেখব। পাশাপাশি আমাদের সীমান্ত এলাকাগুলো ভারতের সাথে যেখানে রয়েছে, সেখানে আমাদের কিছু শিথিলতা কাজ করে, সেখানে একটা অবৈধ চ্যানেলে লোকজন যাতায়াত করে, তার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি সীমান্ত এলাকায়। উত্তরবঙ্গে অলরেডি করোনা বাড়ছে। সো এইগুলো কিন্তু প্রত্যাশিত ছিল। এটা ঠেকানোর জন্য আমাদের বর্ডার ক্রসিংটা স্ট্রিক্ট করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে ফাঙ্গাস, মানে বাংলায় যেটাকে আমরা ছত্রাক বলি, এটা তো সবসময় ছিল। এই ছত্রাকটাকেই এটা বিভিন্ন রঙের হয়, ব্ল্যাক, হোয়াইট। সো এটি নতুন কিছু না, এটা বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে। এটি একজন থেকে আরেকজনে ছড়ায় না, এবং যাদের আমাদের শরীরে আমরা যখন চলাফেরা করি, অসংখ্য ছত্রাক ফাঙ্গাস ঢোকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা মেরে ফেলে। কিন্তু যখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যেমন ক্যান্সার, যারা কেমোথেরাপি নিচ্ছেন, কিংবা যারা স্টেরয়েডের অনেকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন, স্টেরয়েডের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়, এই সব রোগীদের শরীরে যদি ওই ফাঙ্গাসটা প্রবেশ করে, তাহলে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা উপসর্গ দেখা যায়। করোনা রোগীদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং করোনা রোগীর সাথে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার কিংবা স্টেরয়েড ট্রিটমেন্টের একটা যোগাযোগ থাকে, তাহলে করোনা রোগী সেই সব রোগীদের এই ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি বেড়ে যায়। কিন্তু এর জন্য সামগ্রিকভাবে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটি ঢাকা শহরে বা সারা বাংলাদেশে এটি আছে, আমরা প্রতিনিয়ত ফাঙ্গাসের মুখোমুখি হচ্ছি। এটি খুব স্পেসিফিক করোনার আক্রান্ত একটি গ্রুপের। এর বাইরেও
ফাঙ্গাস আক্রান্ত কিন্তু আগেও হতো। ক্যান্সার রোগীদের জন্য আমরা অ্যান্টি ফাঙ্গাল দিতাম, যারা স্টেরয়েডে থাকে তাদের ফাঙ্গাল নিয়ে আমরা চেষ্টা করি। সুতরাং আমার মনে হয় যে ব্ল্যাক ফাঙ্গাস বা এই ফাঙ্গাস নিয়ে আমরা যে পরিমাণ আতঙ্কিত হচ্ছি বা সচেতনতার কথা বলছি, এটার জন্য একটাই, সবার জন্য একটাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, যাতে এই ফাঙ্গাস এগুলো সাধারণত নোংরা জায়গায় থাকে। সুতরাং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। যদি করোনা আক্রান্ত হন, চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন, পরামর্শ নিন, চিকিৎসকই আপনাকে বলে দেবে এবং চিকিৎসকরা ইতিমধ্যেই এই বিষয়ে যথেষ্ট সচেতন। সুতরাং ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে যে যতটা আতঙ্ক আমরা বোধ করছি, আমার মনে হয় যে সাধারণ মানুষের এই জায়গাটায় এত আতঙ্কিত হওয়ার কারণ নেই। জি, ধন্যবাদ। আমরা সময় থাকলে আপনার কাছে তো আবার ফিরবো। আমরা একটু যেতে চাই কবির আহমেদ খান, আপনার কাছে সীমান্তের 8 জেলায় লকডাউনের সুপারিশ করা হয়েছে এবং 6 জুন পর্যন্ত আবারও লকডাউন বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানই আসলে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আপনার মন্তব্য জানতে চাই। আমরা এখনো সেভাবে স্বাস্থ্যবিধি সেভাবে মানছি না, পরিবহন, গণপরিবহন কিংবা দূরপাল্লার পরিবহনগুলো এখনো চলছে। আসলে আপনার শেষ মন্তব্য জানতে চাই। এটা তো ভাই বলেছেন যে আমরা ঈদের সময় যেভাবে বাড়ি বা গ্রামমুখী হয়েছিলাম, একটা আতঙ্কের বিষয় কিন্তু রয়ে গিয়েছিল যে গ্রাম থেকে যখন শহরে ফিরবে আমাদের জন্য কিন্তু দ্বিতীয় ঢেউ, করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু আমাদের জন্য আতঙ্কের জায়গায় রয়ে গিয়েছিল। এই অবস্থায় একদিকে যেমন বলা হচ্ছে যে সীমান্তবর্তী যে জেলাগুলো, বিশেষ করে ভারতে যখন করোনার আতঙ্ক সবচেয়ে বেশি এবং যেখানে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে, এবং সর্বশেষ ফাঙ্গাসের কথা যেটি বলা হচ্ছে, ছত্রাকের কথা, সেটি ডাক্তার সাহেব বললেন, এবং এটি একটি আতঙ্কের বিষয়। এবং আমাদের সীমান্তবর্তী যে জেলাগুলোর বিষয়ে আজকে বলা হয়েছে যে 8টি জেলায়, সীমান্তবর্তী 8টি জেলায় লকডাউন আরো কড়াকড়ি করা যায় কিনা এই বিষয়টি সিদ্ধান্ত আসছে। এবং এর মধ্যে রয়েছে নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর সহ সীমান্তবর্তী খুলনা এবং জেলাগুলো রয়েছে। এবং একই সাথে আমরা জানি যে যে বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি আপনি বললেন, শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিন প্রায় 14 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ। তো এই অবস্থায় আমাদের কোমলমতি ছেলেমেয়েরা যে শিক্ষার যে বিষয়টি, সেটি কিন্তু সর্বশেষ গত সপ্তাহে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে 12 জুনের পরে অর্থাৎ 13 জুন যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক বা কিছুটা ভালো হয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। এবং আজকেই কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু আবারও বলেছেন যে যদি করোনা পরিস্থিতি ভালো হয়, উনি প্রার্থনাও করেছেন, বক্তব্যে বলেছেন যে 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং এই বিষয়টিকে আশাবাদ প্রকাশ করেছেন। ধন্যবাদ। জি, আমরা একটু নুরুল ইসলাম হাসিব আপনার কাছে আসতে চাই। ফাইজারের টিকা আসার কথা ছিল আজই, কিন্তু সেটি আসলে এখনো আসেনি, সেটি নিয়ে হয়তো আসবে। এছাড়া আমাদের টিকার তো ঘাটতি রয়েছেই, চীনা টিকার যে আসার একটি সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে আপনার মন্তব্য যদি করেন। টিকার আসলে এই মুহূর্তে আমি একটা চ্যালেঞ্জ মনে করি, যেটা আসলে গভর্নমেন্টের স্বাস্থ্য অধিদপ্তরের যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সফোর্ডের টিকার একটা কিছু মানুষ হচ্ছে যারা দ্বিতীয় ডোজটা পাচ্ছে না, এবং এটা কিন্তু আমরা সাংবাদিকরাও কিন্তু বিভিন্ন সময় ফোন পাচ্ছি যে এই টিকা সেন্টার বন্ধ হয়ে গেছে, আমি দ্বিতীয় ডোজ দিতে পারছি না। তো সরকারের উচিত একটা খুব ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন তাদেরকে দেওয়া, এবং এদের সবার কিন্তু মোবাইল নাম্বার আছে। ধরুন এটা 15 লক্ষ, খুব বেশি কিন্তু না। আপনি 15 লক্ষকে আপনার মোবাইলে সুন্দর SMS দিয়ে দেন যে সে আসলে কি করবে। মানুষকে আসলে যখন অনিশ্চয়তা রাখতে হয় কি, তখন এটা আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা, গুজব ছড়ানোর একটা সুযোগ থাকে। আপনি স্পেসিফিক ইনফরমেশন দেন যে হ্যাঁ আপনি 1 মাস অপেক্ষা করুন, 1 মাস 2 মাস অপেক্ষা করলে অসুবিধা নাই। কারণ এটা প্রথমে যেমন 8 সপ্তাহের কথা বলা হচ্ছিল, এখন কিন্তু 12 সপ্তাহ 16 সপ্তাহ সেই কথাও কিন্তু বলা হচ্ছে যে অক্সফোর্ডের টিকাটা। আমার মনে হয় এটা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অন্য টিকা তো ধরেন আসবে, দিবে নতুন করে, কিন্তু এটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা সেকেন্ড ডোজটা আপনার জন্য যারা অপেক্ষা করছে, তাদেরকে আপনার খুব দ্রুত হচ্ছে আপনার ক্লিয়ার মেসেজ দেওয়া উচিত। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে দেখুন, আমাদের জনসংখ্যা 17 কোটি বা যাই বলুন প্লাস মাইনাস। সো এখানে যদি আপনি আমাদের সেই ভ্যাকসিন দিয়ে যদি হার্ড ইমিউনিটি করতে চান, তাহলে তো 12-13 কোটি মানুষকে তো টিকা দিতে হবে, 13-14 কোটি মানুষকে। তার মানে আমাদের কিন্তু 26-28 কোটি টিকা লাগবে, কারণ ম্যাক্সিমাম টিকা হচ্ছে 2 ডোজ করে দিতে হয়। সো আমাদের সব ডোজ থেকেই টিকা লাগবে। কোনো দেশ আপনাকে এত টিকা দিতে পারবে না মানে একবারে, তাই না? সো আপনি যেখান থেকে যে টিকা আনতে পারেন সেটা আনেন, এবং সেটা এখন হচ্ছে। এখন আপনারা দেখবেন যে রাশিয়ানটা নিয়ে কাজ হচ্ছে, চায়নাটা অ্যাপ্রুভাল দিয়েছে, ফাইজারের যেটা খুবই অল্প কিছু, এটা কোভ্যাক্সের আওতায় আসছে, এটা খুব
বেশি পরিমাণ না আমাদের কনটেক্সটে, কিন্তু সেগুলো যেগুলো আসছে সেগুলো আপনার ওইভাবে খুব হিসেব করে দিতে হবে যে ধরুন আপনার যদি আপনার চাইনিজ টিকা যদি আপনার 5 লক্ষ থাকে, আপনি 2.5 লক্ষ লোককেই দিবেন, দিয়ে স্টপ করে দিবেন, যাতে এটা 2 ডোজটা দেওয়া যায়। মানে এই ম্যানেজমেন্টটা খুব জরুরি। তা নাহলে হয় কি, এখন আপনার এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়, রিউমার ছড়ায় এবং মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা, কনফিউশন কাজ করে। তো এটা খুব দ্রুত আমি মনে করি যে আপনার স্বাস্থ্য অধিদপ্তর বা ইপিএ যারা এটার সাথে জড়িত, কারণ সবার মোবাইল নাম্বার কিন্তু আছে সিস্টেমে, যে ফার্স্ট ডোজ দিয়েছে তার মোবাইল নাম্বার আছে, তা আপনি সুন্দর করে মোবাইলের টেক্সট দেন কিংবা ভয়েস মেসেজ দেন, যেটাই দেন, তাকে একটা ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত। জি, আমার হাতে আর 1.5 মিনিট সময় রয়েছে। আমরা একটু ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনার শেষ মন্তব্যটি একটু জানতে চাই টিকা প্রসঙ্গে। আসলে অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে যদি আপনি বলেন, অস্ট্রেলিয়াতে টিকা কি ব্যবহার করছে কিনা, বা সে দেশটিতে আসলে কিভাবে করোনা মোকাবেলা করছে, বা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা আপনার শেষ মন্তব্য যদি করেন। অস্ট্রেলিয়ায় আমরা একটু দেরিতে শুরু করেছিলাম, কিন্তু এখন ম্যাসিভ আকারে আমরা 2টো টিকা দিচ্ছি, একটা ফাইজারের, একটা অক্সফোর্ডের। সাধারণত স্বাস্থ্যকর্মীদের বা অন্যান্যদের আমরা ফাইজার দিচ্ছি, সাধারণ পপুলেশনকে আমরা অক্সফোর্ড দিচ্ছি। নুরুল ইসলাম হাসিব যেটি বললেন যে টিকার জন্য বাংলাদেশকে অনেক দেশে যেতে হবে, এবং টিকা নিয়ে সারা পৃথিবীতেই একটা রাজনীতি চলছে, একটা কূটনৈতিক প্রতিযোগিতা চলছে। আমার মনে হয় যে আমাদের রাশিয়ান যে স্পুটনিক 5 যে ভ্যাকসিনটা আছে, এটি এই জায়গাটায় রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের স্পুটনিক ভ্যাকসিনটা যাওয়া উচিত। একটা ভ্যাকসিন সিনোভ্যাক, চাইনিজ ভ্যাকসিন, যেটা এখনো WHO এর অ্যাপ্রুভাল পায়নি, খুব তাড়াতাড়ি পাবে, কিন্তু গবেষণায় খুবই ভালো পারফরমেন্স দেখা গেছে এবং এই মুহূর্তে সেটা বাজার দর কম। আমার মনে হয় যে সিনোভ্যাকের ব্যাপারেও বাংলাদেশের উদ্যোগ নেওয়া উচিত। এবং আমি বিদেশে থাকার কারণে এবং আমার যোগাযোগের কারণে আমি ভ্যাকসিনের এই বিষয়গুলোর সাথেও খুব বেশি কানেক্টেড। আমি দেখছি যে কিভাবে বিভিন্ন দেশ ভ্যাকসিন নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এই কূটনৈতিক এই জায়গাটায় একটু ধীর গতিতে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজনে প্রবাসে যারা আছে তাদেরও হেল্প নিতে পারে বাংলাদেশ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। নুরুল ইসলাম হাসিব এবং কবির আহমেদ খান, একই সঙ্গে ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজ রুম সংবাদ এখানে শেষ করছি। আবারও দেখা হবে একই সময় আগামীকাল। শুভরাত্রি।